নমস্কার, আমি অতনু মোদক। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই জানো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি কারকের পরে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, দেন কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবার আমি আজকের ভিডিওটায় কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব। কেমন? তো প্রথমেই যেটা বলি সেটা হলো কর্মকারক বিধায়ক প্রথম সূত্রটা হলো কর্তুরীপ্সিত তমং কর্ম। ঠিক আছে, এইবার সূত্রটাকে আমি একটু ভাঙবার চেষ্টা করছি। কেমন? কর্তু ঈপ্সিত তমং কর্ম। কর্তু আমি আগের দিনই বলেছিলাম ক্রি ধাতু, তার সঙ্গে ত্রিচ প্রত্যয় করে কর্তৃ শব্দটা এসছে, তার ষষ্ঠীর এক বচন হচ্ছে কর্তু হলো। আর ঈপ্সিত, ঠিক আছে, ঈপ্স ধাতু ত প্রত্যয় করে হচ্ছে ঈপ্সিত, আর তমক প্রত্যয় যোগ করে হলো ঈপ্সিত তমং। ঠিক আছে, কর্ম মানে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে চায়, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে চায় সেটি কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন বালিকা চন্দ্রং পশ্যতি, বালিকাটি চাঁদ দেখছে, বলতো কোনটা কর্তা? বালিকা কর্তা। চন্দ্রং পড়ে আসছে, ক্রিয়াপদ কোনটা? না পশ্যতি, দেখছে। কি বলেছি আমি? কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে চায়, কর্তা বালিকা, পশ্যতি ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? চাঁদকে পেতে চাইছে। তাহলে চন্দ্রং পত্রির তলায় যদি দাগ থাকে তাহলে সেটা হবে কর্তুরীপ্সিত তমং কর্ম। এই নিয়মানুসারে কর্মকারক বা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া এই নিয়মানুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। কারণ আগের ক্লাসে আমার বলা, খেয়াল করে দেখবে, কর্মকারকে যে দ্বিতীয় বিভক্তি হয় সেটা কে তোমাকে জানালো? কর্মণি দ্বিতীয়া। কর্তৃকারকে যে প্রথমা বিভক্তি হয় তোমাকে কে জানালো? কর্তরি প্রথমা। ঠিক তেমনি, ঠিক আছে, কর্মণি দ্বিতীয়া এই নিয়মানুসারে কি হয়েছে? না কর্মকারকে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে কর্তুরীপ্সিত তমং কর্ম, যেটা বললাম, কর্তু মানে কর্তার, ঈপ্সিত তমং যেটা ঈপ্সিত তম, যেটা সব থেকে তার ঈপ্সিত, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এবার তোমার প্রশ্ন হতে পারে সব থেকে ঈপ্সিত কেন? ধরো আমি বললাম যে বালিকাটি দুধ দিয়ে ভাত খাচ্ছে, তাহলে দুধও ঈপ্সিত, ভাতও ঈপ্সিত, কিন্তু দুধ দিয়ে ভাত খাচ্ছে, হয়তো বা ভাতটাই তার কাছে ঈপ্সিত তম, সেক্ষেত্রে দুধ না হয়ে ভাতটাই কিন্তু ঈপ্সিত তম হওয়ার জন্য ওটাই কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। সেই জন্য ওখানে তমক প্রত্যয়টা কিন্তু যোগ করা হয়েছে। দ্বিতীয় সূত্রে যদি আমি আসি তাহলে সেটা হলো তথা যুক্তম চানিপ্সিতম। তথা, এই তথা শব্দের অর্থ হচ্ছে ঈপ্সিত তমবৎ, ঈপ্সিত তমের মতোই। তথা যুক্তম, ঈপ্সিত তমের মতোই যদি যুক্ত হয়, অনীপ্সিতম মানে অনীপ্সিত যেটা, সেটাও কিন্তু কি হবে? ওই পূর্ব যে সূত্রটা আছে কর্তুরীপ্সিত তমং কর্ম, ওই কর্মপদটা এখানে অনবৃত্তি রূপে নিয়ে আসো, মানে নিয়ে চলে আসো, তাহলে ঈপ্সিত তমবৎ যেটা অনীপ্সিত, সেটাও কিন্তু তোমার কি হবে? না কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। যেমন গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, গ্রামে যেতে যেতে ঘাস মারাচ্ছে। ঠিক আছে, তো গ্রামে যেতে যেতে ঘাস মারাচ্ছে, এই যে ঘাস মারাচ্ছে এটা কি ঈপ্সিত? এটা কি আমাদের কাঙ্ক্ষিত? ঘাসের সঙ্গে কি আমার পূর্বজন্মের কোনো শত্রুতা আছে? তা তো নয়, কিন্তু গ্রামের পথ অতিক্রম করতে গেলে ঘাস আমাকে মারাতে হচ্ছে, তাই তো? তাহলে ঘাসটা হচ্ছে উদাসীন অর্থে অনীপ্সিত। ঠিক আছে, জানলে অনীপ্সিত আবার দুটো অর্থে হয়। এটা উদাসীন অর্থে, যে আমি ইচ্ছা করিনি, হয়ে গেছে। ঠিক আছে, আর একটা হচ্ছে দেশ্য বা রাগ। বালিকা বিষং ভক্ষতি, বালিকাটি বিষ খাচ্ছে, তাহলে বিষ নিশ্চয়ই কোনো ঈপ্সিত নয় আমাদের কারণ, তাই না?
কিন্তু দেশ্য অর্থাৎ রাগ রাগ হয়েছে, তাই সে কিন্তু খাচ্ছে, সেই জন্য এটা হয়েছে অনিপ্সিতম। তাহলে তথাযুক্তম চানিপ্সিতম মানে তথা শব্দের অর্থ হচ্ছে ইপ্সিততম বা যুক্তম মানে যুক্ত বলে, অনিপ্সিতম যেটা অনিপ্সিত সেটাও কিন্তু কর্মসংজ্ঞা স্যাৎ অর্থাৎ কর্মকারক বা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। অনিপ্সিত দুই প্রকার, একটা উদাসীন অর্থে, যেমন বললাম গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, তৃণং এটা গেল, আর দেশ্য অর্থে বালিকা বিষং ভক্ষতি, বালিকাটি বিষ ভক্ষণ করছে, এটা হচ্ছে অনিপ্সিত। কেমন? আচ্ছা, এরপরে আসছি অকথিতং চ। আমাদের তৃতীয় সূত্র হচ্ছে অকথিতং চ। দেখো কথ ধাতু যার অর্থ টু স্পিক কিছু বলা, ত প্রত্যয় করে হচ্ছে কথিত। তাহলে ন কথিত মানে কি? অকথিতটাকে যদি ভাঙি তাহলে ন কথিত যেটা বলা হয়নি। কেমন? এইভাবে ভাববে, আমি আমার মতন করে বিষয়টাকে ভাবানোর চেষ্টা করি আর কি। ন কথিত তাহলে না বলা কথা, হয়নি বলা যে কথা সে কথাই বলবো আমি এবার। কেমন? কি কথা আমার বলা হয়নি সেটা একটু বলি। যে কথাগুলো আমার দুর্বলতার জায়গা সে কথাগুলো আমরা শেষে বলি, ঠিক কথা কিনা? যেগুলো আমরা আমাদের পজিটিভ দিক, আমি এটা পারি, আমি সেটা পারি, আমি ওটা পারি, তারপরে আমরা বলছি না মানে এইটা আমি পারি না। ঠিক আছে? তাহলে অকথিতম চ ন কথিতম অকথিতম, কথ ধাতু ত প্রত্যয় কথিত। তাহলে আমরা যেটা পাই, হয়নি বলা যে কথা সে কথাই বলবো আমি এবার। তাহলে আমাদের দুর্বল কথাগুলোই হচ্ছে অকথিত, সেটাই আমরা শেষে বলি। এইবার দুর্বল কথা কি এটা তোমার প্রশ্ন হতে পারে। দেখো, হয়তোবা অন্য কারক হতে পারত, যেমন ধরো অধিকরণ কারক, যেমন ধরো অপাদান কারক, যেমন ধরো সম্প্রদান কারক, যেমন ধরো করণ কারক হতে পারত, কিন্তু হয়নি। কর্ম জোর করে নিজের এখতিয়ারে নিয়ে রেখেছে। সেই যে কর্মগুলো, সেই কর্মগুলোকে আমরা গৌণ কর্ম বলি। কেমন? একটা মুখ্য কর্ম থাকে যেটা কর্মের এখতিয়ারের মধ্যে আছে, আর একটা হলো গৌণ কর্ম। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি খুব প্র্যাকটিক্যাল বলতে পছন্দ করি, জানি না বিষয়গুলো বাধা ধরা যে জায়গা থেকে বেরিয়ে আসবার একটু চেষ্টা করি। ধরো তোমরা দুই বোন, কেমন? একজন বড় একজন ছোট। বাবা তোমাদের জন্য দুটো কালারের, দুজনের জন্য দুটো লিপস্টিক এনেছে। তো এখন একটু নেচারটা বলা যাক যে বড় যে সে হয়তো একটু সাদা সিধা টাইপের, আর যে ছোট সে একটু ডান পিঠে টাইপের। তা বড় জানে যে ছোট আগে নেবে, ফলে বাবা মার কাছে বললো যে ওই আগে নিক আর কি, তারপরে যেটা থাকবে সেটা নেবে। তো অলরেডি ছোট একটা নিয়ে নিল। নেওয়ার পর ছোট বলছে যে দেখ দিদি, এটা তোর মানাবে না, বুঝলি, আমারটা তো আমার থাকলোই, উল্টে তোরটাও আমাকে দিয়ে দে বলে ওরটাও মানে বড়র যেটা সেটাও সে নিয়ে নিল। তাহলে ছোটর যেটা ন্যায্য প্রাপ্তি ছিল, এভাবে ভাবো, সেটা হচ্ছে মুখ্য কর্ম। আর যেটা প্রাপ্তি ছিল না, যাতে অধিকার ছিল না কিন্তু জোর করে নিয়ে নিল, সেটা হচ্ছে গৌণ কর্ম। কোনো একটা বাক্যে দুটো যদি কর্ম থাকে, একটা মুখ্য কর্ম যেটা কর্মেরই অধিকারের মধ্যে বর্তায়, আর একটা গৌণ কর্ম যেটা অন্য কারক হতে পারত, জোর করে কর্মকারক করা হয়েছে। কেমন? তো সেটাই অর্থাৎ গৌণ কর্মে অকথিতম চ এই নিয়মানুসারে তোমার কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, এবং কর্মণি দ্বিতীয়া এই নিয়মানুসারে তোমার কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হবে। যেমন অধিকরণ কারক হতে পারত কিন্তু কর্মকারক হয়ে গেছে। আমি যদি একটা উদাহরণ দিই, বালকঃ অজাং গ্রামং হরতি, বালকটি ছাগটিকে বা ছাগলটিকে কি করেছে না গ্রাম থেকে হরণ করেছে। এখানে কাকে হরণ করেছে? অজাং ছাগলটিকে, এটা মুখ্য কর্ম। গ্রাম থেকে হরণ করেছে, তাহলে গ্রামং। কিন্তু কুত্র দিয়ে প্রশ্ন করলে তো অধিকরণ কারক হয়,
কিন্তু এখানে অধিকরণ কারক না হয়ে গেল কি না তোমার কর্মকারক। এটা হচ্ছে গ্রামাং পদটি তাহলে গৌণ কর্ম। কেমন? ঠিক একই রকম ভাবে অপাদান হয়, একই রকম ভাবে সম্প্রদান হতে পারত, একই রকম ভাবে করণকারক হতে পারত। যেমন করণকারক থেকে যদি বলি পাচক তণ্ডুলান ওদনং পচতি, পাচক মানে যিনি রান্না করছেন, ঠিক আছে, তণ্ডুলান চাল দিয়ে ওদনং পচতি ভাত রান্না করছেন, তাহলে চাল দ্বারা তণ্ডুলান, তাহলে দ্বারা দিয়া কর্তৃক, এটা তো করণকারক হতে পারত, কিন্তু করণকারক না হয়ে সেটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে। ফলে তণ্ডুলান পদটি হচ্ছে গৌণ কর্ম, আর গৌণ কর্মে যে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে সেটা মূল সূত্রটা হচ্ছে অকথিতং চ, অকথিতং চ এই সূত্র করে আসছে। কেমন? এরপরে আমাদের যে সূত্রটা একটু দেখে নেওয়ার দরকার, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো, আমি সব সূত্রগুলো আলোচনা করছি না, সবগুলো মানে অতটা মাথায় রাখা সম্ভবপর নয়, মানে তোমাদের পক্ষেও যে জায়গাগুলো খুব জানতে চায় আর কি সেই জায়গাগুলোকেই আলোচনা করবার চেষ্টা করছি। অধিসিং স্থাসাং কর্ম, অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতু। সি ধাতুর অর্থ হচ্ছে শয়ন করা, স্থা ধাতুর অর্থ হচ্ছে টু স্টে থাকা, আস ধাতুর অর্থ হচ্ছে কিন্তু থাকা। জানবে অধিপূর্বক সি ধাতু, ঠিক আছে, অধিপূর্বক স্থা ধাতু, তিষ্ঠতি তিষ্ঠতি তিষ্ঠন্তি যে রূপটা হয়, অধিপূর্বক আস ধাতু যোগে কি হয়েছে না কর্মে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। যেমন শিশু সজ্জাম অধিসেতে, তুমি দেখতেই পাচ্ছ অধিসেতে কে যদি প্রশ্ন করো কোথা থেকে এলো, অধিপূর্বক সি ধাতু, অধিসিং স্থাসাং কর্ম, এই নিয়মানুসারে সজ্জিয়াম পদটিতে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, অনন্তর কর্মণি দ্বিতীয়া এই নিয়মানুসারে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে। ঠিক একই রকম ভাবে স্থা ধাতু দিয়ে যদি বলি কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি, কৃষ্ণ দ্বারকায় থাকেন, অধিতিষ্ঠতিকে যদি প্রশ্ন করি অধিপূর্বক স্থা ধাতু লট টি করে হয়েছে অধিতিষ্ঠতি, তাহলে দ্বারকাম পদটি ওই অধিসিং স্থাসাং কর্ম এই নিয়মানুসারে কর্মসংজ্ঞা প্রাপ্ত হলো এবং কর্মের দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আমরা যদি আস ধাতু দিয়ে বলি নৃপঃ সিংহাসনম অধ্যাস্তে, নৃপ সিংহাসনে বসে আছেন, তাহলে সিংহাসনম পদটি কি হয়েছে ওই একই রকম ভাবে অধিসিং স্থাসাং কর্ম করে কর্মসংজ্ঞা হলো, অনন্তর কর্মণি দ্বিতীয়া করে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে। এটা গেল অধিসিং স্থাসাং কর্ম। তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে অভিনিবিশশ্চ, অভিনিপূর্বক বিষ ধাতু। কেমন? বিষ ধাতুর অর্থ হচ্ছে মনোনিবেশ করা। কেমন? অভিনি হচ্ছে উপসর্গ আর বিষ হচ্ছে ধাতু, তাহলে অভিনিবিশতে মানে হচ্ছে সম্পূর্ণরূপে মনোনিবেশ করা। কোন বাক্যে তুমি যদি দেখতে পাও অভিনিবিশতে কথাটা আছে বা অভিনিপূর্বক বিষ ধাতু আছে, যেমন সাধু সন্মার্গম অভিনিবিশতে, তাহলে অভিনিবিশতে সাধু সৎ পথে মনোনিবেশ করছেন, তাহলে অভিনিবিশতে অভিনিপূর্বক বিষ ধাতু করে কিন্তু অভিনিবিশতে কথাটা এসছে। তাহলে সন্মার্গম পদটি কি হয়েছে না অভিনিবিশশ্চ এই নিয়মানুসারে সন্মার্গম পদটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে, অনন্তর কর্মণি দ্বিতীয়া এই নিয়মানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে। কেমন? কর্মকারকের আরো একটা সূত্র আমরা দেখব, সেটা হচ্ছে উপান্নধ্যান বাসাহ, ঠিক আছে, উপ অনু অধি আ পূর্বক বস ধাতুর যোগে কর্মে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। যেমন উপপূর্বক বস ধাতু উপবসতি, ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি অনুপূর্বক বস ধাতু অনুবসতি, অধিপূর্বক আবসতি অধিবসতি, আপূর্বক বস ধাতু আবসতি, তাহলে উপ অনু অধি আ পূর্বক বস ধাতুর যোগে সেটা উপপূর্বক বস ধাতু হতে পারে উপবসতি, অনুপূর্বক বস ধাতু হতে পারে অনুবসতি, তারপরে তোমার অধিপূর্বক বস ধাতু হতে পারে অধিবসতি, আপূর্বক বস ধাতু হতে পারে আবসতি। কেমন? তাহলে উপপূর্বক অনুপূর্বক অধিপূর্বক আপূর্বক বস ধাতুর যোগে কর্মের দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। যেমন হরি বৈকুণ্ঠম উপবসতি,
এখানে কি হয়েছে, উপবসতি, উপপূর্বক বস ধাতুর যোগে দ্বিতীয়া বিভক্তি, কর্মকারক হয়েছে আর কি বৈকুণ্ঠম পদটি, অনন্তর কর্মর দ্বিতীয়া, এই নিয়মানুসারে কর্মকারকের দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে। মূলত কর্মকারকের এই সূত্রগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে। আমি প্রথম সূত্র বললাম কর্তৃপ্সিত তাবাং কর্ম, আমি দ্বিতীয় সূত্র বললাম তথাযুক্তম চানিপ্সিতম, আমি তৃতীয় সূত্র বললাম অকথিতম চ, আমি চতুর্থ সূত্র বললাম অধিসিংথাস্তাং কর্ম, আমি পঞ্চম সূত্র বললাম অভিনিবিশাশ্চ, আমি ষষ্ঠ সূত্র বললাম উপান্নাধ্যাং বাসহ। এই সূত্রগুলোকে তোমাকে একটু মাথায় রাখতে হবে কর্মকারকের জন্য, কেমন? এরপর আমি আসছি দ্বিতীয়া বিভক্তি বিধায়ক সূত্র। দ্বিতীয়া বিভক্তি বিধায়ক সূত্রগুলোর মধ্যে আমাকে প্রথম যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণানাং কর্মত্বম একাত্তম নপুংসকত্বম চ। ক্রিয়া বিশেষণানাং কর্মত্বম একাত্তম নপুংসকত্বম চ। একদম ঘাবড়াবে না, সূত্রটা খুব সোজা। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়, কেমন? ক্রিয়ার যেটা বিশেষণ, ধরো বালিকাটি গান গাইছে, তাহলে গান গাইছে এটা তো ক্রিয়া, গাইছে এটা ক্রিয়া। বালিকাটি মধুর সুরে গান গাইছে, বালিকা মধুরম গায়তি, ঠিক আছে? বালিকাটি মধুর সুরে গান গাইছে, তাহলে মধুরম এটা কি, কেমন ভাবে? মধুর সুরে, এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। যারা একটু ছোট ক্লাসে পড়ছো, 7, 8 হতে পারে বা একাদশ শ্রেণীও হতে পারে, তারা ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তিও লিখতে পারো, কিন্তু মূল সূত্র হলো ক্রিয়া বিশেষণানাং কর্মত্বম একাত্তম নপুংসকত্বম চ। কেমন? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। দ্বিতীয় সূত্র আমরা যেটা দেখব সেটা হলো কালাধনর অত্যন্ত সংযোগে। আমরা যদি ভাঙি, কাল যুক্ত অধন যুক্ত অত্যন্ত সংযোগে, কাল যুক্ত অধন যুক্ত অত্যন্ত সংযোগে। এখন সূত্র ব্যাখ্যা করতে গেলে ডান সাইড ধরে আমি শব্দগুলোকে চেপে চেপে ধরে অর্থগুলোকে বোঝবার চেষ্টা করতে হবে, কেমন? রাস্তায় হাঁটতে গেলে বাঁ দিক দিয়ে হাঁটতে হয়, আর সূত্রে হাঁটতে গেলে ডান দিক থেকে হাঁটতে হয়, এটা মাথায় রাখবে, কেমন? কাল অধন, ঠিক আছে, অত্যন্ত সংযোগী। তাহলে ডান দিক থেকে যদি হাঁটতে শুরু করি, অত্যন্ত সংযোগী মানে লেগে থাকা বোঝাবে, কেমন? কি কি আছে? অধন, পথের পরিমাণবাচক শব্দ, পথের পরিমাণবাচক শব্দ। যেমন ধরো আমার বাড়ি টাকিতে, ঠিক আছে? আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 1 কিলোমিটার দূরে টাকি রামকৃষ্ণ মিশন। তা তুমি আমাকে প্রশ্ন তুললে যে রামকৃষ্ণ মিশন এখান থেকে কত দূর? আমি বললাম যে অ্যাপ্রক্স 1 কিলোমিটার হবে। তাহলে যে 1 কিলোমিটার কথাটা বলছি, এটা কিসের বাচক? না পথের পরিমাণবাচক শব্দ, তাই না? আর কাল মানে হচ্ছে টাইম। ধরো আজকে আমি তোমাদের কর্মকারক দ্বিতীয়া বিভক্তি 15 মিনিট ধরে পড়াচ্ছি, ঠিক আছে? কিংবা তুমি ব্যাকরণ পড়ছো 1 মাস ধরে, ঠিক আছে? এই যে 15 মিনিট ধরে পড়াচ্ছি, 1 মাস ধরে তুমি ব্যাকরণ পড়ছো, এগুলো কিসের পরিমাণবাচক শব্দ? এগুলো হচ্ছে কাল, টাইম, সময়ের পরিমাণবাচক শব্দ, ঠিক আছে? এইবার সূত্রটাকে পুরোটা গুছিয়ে নাও। সময়ের পরিমাণবাচক শব্দ হতে পারে, সেটা ঘন্টা, মিনিট, সপ্তাহ, দিন, মাস, বছর হতে পারে। আর পথের পরিমাণবাচক শব্দ হতে পারে, ঠিক আছে? কিলোমিটার যেগুলো বলি আমরা, ঠিক আছে? তো লেগে থাকা বোঝালে, টাচে থাকা বোঝালে, কেমন? এই কালের পরিমাণবাচক শব্দ, ঠিক আছে, বা সময়ের পরিমাণবাচক শব্দ এবং পথের পরিমাণবাচক শব্দ যোগে তোমার দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়। আমি দুটোরই একটা উদাহরণ দেব। আমি প্রথম উদাহরণ দিচ্ছি, বালিকা মাসং ব্যাকরণম পঠতি, ঠিক আছে? বালিকাটি কি করেছে, মানে অপঠৎ আর কি। বালিকা মাসং ব্যাকরণম অপঠৎ, কেমন? পঠতি নয়, অপঠৎ। বালিকাটি 1 মাস ধরে ব্যাকরণ পড়েছিল। তাহলে বলো দেখি, এটা সময়ের পরিমাণবাচক শব্দ না পথের পরিমাণবাচক শব্দ? ইজিলি বুঝতে পারছো, এটা সময়ের পরিমাণবাচক শব্দ, কেমন? ফলে মাসম পদটি কি হয়েছে না কালাধনের অত্যন্ত সংযোগে, এই নিয়মানুসারে কি হয়েছে না
দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে। আমি যদি একটা পথের পরিমাণবাচক শব্দ বলবার চেষ্টা করি তাহলে আমি যেটা বলতে পারি ক্রোশং গিরি তিষ্ঠতি, এক ক্রোশ ধরে গিরি পর্বত আছে। ক্রোশং ক্রোশ, তোমরা ভূতের গল্পের বই পড়ো তাই না, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু বইগুলো পড়ো তোমরা। তো এক ক্রোশ, দু ক্রোশ, অন্তর অন্তর একটা একটা গ্রাম, হ্যাঁ, মাঝখানে ধুধু করছে মাঠ। তো এই যে এক ক্রোশ, দু ক্রোশ, এগুলো কি পথের পরিমাণবাচক শব্দ। তাহলে পথের পরিমাণবাচক শব্দ বোঝাচ্ছে বলে ক্রোশং এই পদটি কালাধনের অত্যন্ত সংযোগে এই নিয়মানুসারে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। কেমন? তাহলে আমরা দুটো সূত্র শিখে গেলাম, বিভক্তি বিধায়ক মানে দ্বিতীয় বিভক্তি বিধায়ক। তৃতীয় যে সূত্রটা বলবো সেটা হচ্ছে অন্তরা অন্তরেণ যুক্তে। ঠিক আছে, অন্তরা মানে হচ্ছে বিটুইন, মধ্যে, আর অন্তরেণ মানে হচ্ছে উইথাউট, ছাড়া। কোনো একটা বাক্যে তুমি যদি অন্তরা কিংবা অন্তরেণ, ঠিক আছে, কোনো একটা শব্দ পাও তাহলে জানবে অন্তরা অন্তরেণ যুক্তে এই নিয়মানুসারে আর কি দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। যেমন শ্রমম অন্তরেণ বিদ্যা নাস্তি, শ্রম ছাড়া বিদ্যা হয় না। তাহলে অন্তরেণ শব্দটা আছে, তাহলে অন্তরেণ শব্দটা থাকার জন্য অন্তরা অন্তরেণ যুক্তে এই নিয়মানুসারে কোন বিভক্তি প্রাপ্ত হয়েছে না তোমার ওই দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। দ্বিতীয় বিভক্তি শেষ করব যে সূত্রটা বলে সেটা হচ্ছে অভিত পরিত সময়া নিকোষা হা প্রতিযোগে অপি। অভিত পরিত সময়া নিকোষা হা প্রতিযোগে অপি, কিচ্ছু নেই সূত্রটায়, কতগুলো শব্দের লিস্ট আছে। যেমন মুদিখানায় যদি তুমি বাজার করতে যাও, মা যেমন তোমাকে কিছু ফর্দ করে দেন, কতগুলো শব্দ আমি বলবো তোমাকে। অভিত, অভিত মানে বিফোর, কেমন, পরিত অ্যারাউন্ড, সময়া টাইম, নিকোষা নিয়ার, হা অ্যালাস, প্রতি টু, এই শব্দগুলো যোগে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়। যেমন গ্রামং নিকোষা নদী, গ্রামের নিকটে নদী, তাহলে নিকোষা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কোন সূত্রানুসারে হলো এটা? অভিত পরিত সময়া নিকোষা হা প্রতিযোগে অপি, এই নিয়মানুসারে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে মোটামুটি ভাবে দ্বিতীয় বিভক্তি বিধায়ক যে সূত্রগুলোকে আমরা জানলাম সেগুলো হলো ক্রিয়া বিশেষণাং কর্মাত্মম একত্বম নপুংসকত্বম চ, যেটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। দ্বিতীয় সূত্র যেটা আমরা জানলাম সেটা হলো কালাধনের অত্যন্ত সংযোগে। ঠিক আছে, এটাকে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়াও অনেকে বলে বাংলাতে আর কি। কেমন? তৃতীয় যে সূত্রটা আমরা শিখলাম সেটা হলো অন্তরা অন্তরেণ যুক্তে। চতুর্থ যে সূত্রটা আমরা শিখলাম অভিত পরিত সময়া নিকোষা হা প্রতিযোগে অপি। কেমন? এই চারটে সূত্র মোটামুটি ভাবে জানলে এই জায়গাগুলোর মধ্যে এসে যায়। আবারও বলছি, আরো অনেকগুলো সূত্র আছে, কিন্তু সেই জায়গাগুলো পরীক্ষার উপযোগী যদি বলো আর কি, তো সেই জায়গা থেকে সবটা একসাথে নিলে মাথার মধ্যে থাকবে না। এই সূত্রগুলোকে একটু চেষ্টা করবে। কেমন? তোমরা যদি সূত্রগুলোকে আবৃত্তি করতে পারো, যেমন কর্মকারক বিধায়ক সূত্র, নাম্বার 1 কর্তৃপ্সিত তমং কর্ম, নাম্বার 2 তথাযুক্তম চানিপ্সিতম, নাম্বার 3 অকথিতং চ, নাম্বার 4 অধিসিংসাং কর্ম, নাম্বার 5 অভিনিবিশাশ্চ, নাম্বার 6 উপান্নধ্যাং বসহ। দ্বিতীয় বিভক্তি বিধায়ক সূত্রে তুমি যদি আসো তাহলে তুমি দেখবে প্রথম যে দ্বিতীয় বিভক্তি বিধায়ক সূত্র করেছো ক্রিয়া বিশেষণাং কর্মাত্মম একত্বম নপুংসকত্বম চ, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া নাম্বার 1। নাম্বার 2 তুমি যেটা করেছো কালাধনের অত্যন্ত সংযোগে। নাম্বার 3 তুমি যেটা করেছো সেটা হলো অন্তরা অন্তরেণ যুক্তে। নাম্বার 4 তুমি যেটা করেছো সেটা হলো অভিত পরিত সময়া নিকোষা হা প্রতিযোগে অপি। এইভাবে সূত্রগুলোকে একটু মাথায় রাখবে। এগুলো কারকের সূত্র, এগুলো বিভক্তির সূত্র। আমার পূর্বের ভিডিওতে আমি আলোচনা করে বলেছিলাম যে কারকের সূত্র আর বিভক্তির সূত্র আলাদা করে মাথায় রাখতে হবে কেন। যারা নতুন দেখছো আরেকবার বিষয়টা বলে দিই, কারকের সূত্রগুলোর ক্ষেত্রে কর্মকারক বলার পর কর্মকারকের দ্বিতীয়া তোমাকে প্রতিপন্ন করতে হয়। যেমন বালিকা চন্দ্রাং পশ্যতি, আমি দেখতে পাচ্ছি এটা কর্তৃপ্সিত তমং কর্ম হয়েছে, এই নিয়মানুসারে চন্দ্রাং পদটি প্রথমে কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়েছে।
তারপর কর্মণি দ্বিতীয়া এই নিয়মানুসারে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি প্রাপ্ত হয়েছে। কিন্তু আমি যখন বলছি গ্রামং নিকষা নদী, আমি বুঝতে পারছি এটা একটা বিভক্তি বিধায়ক সূত্র। সূত্রটা হচ্ছে অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি। তাহলে আমি কি লিখতে পারি? অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি। এই সূত্রটা বলার পরে এই নিয়মানুসারে আমি ডিরেক্ট বলতে পারি গ্রামং পদটিতে দ্বিতীয় বিভক্তি প্রাপ্ত হয়েছে। কেমন? বুঝতে পারলে একটু রেসপন্স করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে বলো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? স্ক্রিনে আমার মোবাইল নাম্বার পাবে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোথাও জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? খুব শীঘ্রই আমি করণ কারক এবং তৃতীয়া বিভক্তি বিধায়ক সূত্রগুলো নিয়ে আলোচনায় ফিরছি। কেমন? একটু সঙ্গে থেকো। নমস্কার। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশানটিকে ক্লিক করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য।